দেখুন, আমার এই অংশের আলোচনা খুব হাসি মুখে করা উচিত, তার কারণ খাওয়া দাওয়ার ব্যাপার, কিন্তু বিষয়টা তা নয়। তার কারণ আমাদের এখানে লোকসভার এক নির্বাচিত সাংসদ কার্যত বাঙালির মেনু কার্ডের দিকে হাত বাড়িয়েছেন এবং তিনি বলছেন যে গোটা দেশেই আমিষ নিষিদ্ধ করে দেওয়া উচিত। তারপর 1.5 দিন কেটে গেছে, কেন তার দল থেকে কোনো নিন্দা প্রস্তাব আসেনি? কেন আরও স্পষ্ট করে তাকে বহিষ্কার করা হবে না? আমি বলছি, বাঙালির কেন গোটা দেশে কে কি খাবেন কে কি খাবেন না এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বক্তব্য, তার লোকসভার সাংসদ ঠিক তার উল্টো দিকে উল্টো সুরে কথা বলেন কি করে? আমি বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে প্রথম প্রতিবেদন। কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালি মাছ মাংসের নানা পদ রাঁধতে জানে, খেতে জানে, খাওয়াতে জানে। আর সেই বাংলা থেকে তৃণমূলের প্রতীকে জিতে সংসদে যাওয়া শত্রুঘ্ন সিনহা কিনা আমিষ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করছেন। आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए। প্রশ্নটা হলো, কে কি খাবেন তা কি শত্রুঘ্ন সিনহা বলে দেবেন? বাঙালির হেসেলের মেনু ঠিক করে দেবেন বিহারী বাবু তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা? সমস্ত দেশবাসী নিরামিষ খাবে এরকম একটা ফরমান বা একটা প্রচার আমি করতে পারি না, এটা অধিকার আমার নেই। কারণ অনেকেই আছে যারা মাছ মাংসটাই খায়। নিষিদ্ধ অর্ণব, কি হচ্ছে বোঝা যাচ্ছে না? রচনা বন্দ্যোপাধ্যায় কুম্ভে গিয়ে যোগী আদিত্যনাথের ব্যবস্থার প্রশংসা করছেন, আর সেই দিনই ঘটনাচক্রে দেখুন তৃণমূলের সৌগত রায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটার পর একটা প্রশ্ন তুলছেন যে 30টা মানুষ মারা গেছে। আমি বলছি, কোনটা আসল তৃণমূল? আমি বলছি সুমনদা, সেই সমস্যাটার জায়গাটা হচ্ছে এই যে আপনি রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম বললেন, এরা তো প্রত্যেকে সিজিং পলিটিশিয়ান নন। এদের মধ্যে এদের পলিটিক্যাল বোধ, রাজনৈতিক বোধের জায়গাটা কতটা কোন কথাটা কোন বলবেন সেই জায়গাটা পলিটিশিয়ান নন বলে যা খুশি বলার লাইসেন্স পাওয়া যেতে পারে না। এর মধ্যে একটা কথা রয়েছে, কিন্তু সেই কথাটা বললে তার পলিটিক্যাল কারেক্ট ভাবে কথাটা বলা, সেই বলার জায়গাটা যে আয়ত্ত করা দরকার, সেটা যে নিয়ে আসা দরকার, সেই বোধটা কোথাও ওদের কাজ করছে না। কথা বলেন না তারা। আর যাই হোক সুমন, শত্রুঘ্ন সিনহা সিজন পলিটিশিয়ান নন, এটা আমি মানতে রাজি নই। তিনি দীর্ঘ সময় উনি ভারতীয় জনতা পার্টির প্রতীকে জিতেছেন। প্রথম, আজকে দুপুরে কিন্তু চমৎকার ট্যাংরা মাছের ঝোল ভাত খেয়ে এসেছি আমরা। মাছে ভাতে বাঙালি, আমার বন্ধু লোপামুদ্রা, আমার বন্ধু লোপামুদ্রার একটা খুব বিখ্যাত গান আছে, বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও। তো আমাদের জীবনে আমাদের পুজো হয়, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোয় জোড়া ইলিশ দিয়ে আমাদের পুজো হয়। সেখানে শত্রুঘ্ন সিনহা তিনি বলছেন আসলে ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, বহিরাগত সাংসদ নিয়ে এলে এই অবস্থাই হয়। যারা বাংলার সংস্কৃতি বোঝেন না, যারা বাংলার মানুষের সেন্টিমেন্ট বোঝেন না, এবং সব থেকে ইন্টারেস্টিং, বাংলার মেয়ে তিনি আজকে চুপ, তার দল আজকে চুপ। এত ঘন্টা হয়ে গেল, দলের তরফ থেকে না কোনো বিবৃতি, না কোনো শোকজ, না কোনো তাকে আপনি যেটা বহিষ্কার তো পরের কথা, তাকে একটা শোকজ তো চাওয়া হলো না। আচ্ছা, আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কি প্রসঙ্গে উঠেছিল, গোমাংসের কথায় উঠেছিল, যেটা শত্রুঘ্ন সিনহা বলেছিলেন সম্ভবত। এবার গোমাংসের ক্ষেত্রে যখন উনি বলেছেন না গোমাংস কেন সব রকম, প্রথমে গোমাংসের কথা বলেছেন না খাওয়া উচিত নয়, এই জায়গাটাতে তৃণমূলের আপত্তি। কারণ গোমাংসের কথাতে তারা যদি শত্রুঘ্ন সিনহার অবস্থানকে সমর্থন করেন, তাহলে মমতা ব্যানার্জি যেটা ভোট ব্যাংক অর্থাৎ দুধেল গাইরা, তারা রুষ্ট হবে। সেই কারণে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে কোন রকম মন্তব্য করা হয়নি। এই গোমাংস নিয়ে তো আপনার রাজনীতি চলে, সেই মোহাম্মদ আকলাক থেকে আরম্ভ করে সাব্বির মালিক পর্যন্ত গোমাংস রাখার অজুহাতে পিটিয়ে আছে। আপনি কি সৌত্র করবেন? আপনি আমাকে বলুন যে ইউসিসির নাম করে আপনি আমাকে এটা বলুন না, ইউসিসির নাম করে আমি বলছি, আমি বাঙালির সংস্কৃতিতে পুরো আলোচনাটাকে টেনে বাঙালির সংস্কৃতি নিয়ে আসি। তারাপীঠে কালী পুজোর দিন পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন হয়। সেখানে অন্নভোগের বিশেষত্বই হচ্ছে যে পোড়া শোল মাছ সেখানে দেয়া হয়। বেদে দেবরাজ ইন্দ্র, ঋগ্বেদের প্রধান দেবতা, তিনি বড়াই করে ইন্দ্রাণীকে বলছেন যে 20টা বৃষের মাংস তিনি খেতে পারেন। আমি বলছি এইটা সংস্কৃতি, এবং সেই সংস্কৃতি তার মতো করে, তাদের মতো করে ভারতবর্ষের প্রত্যেকটা জনগোষ্ঠী তার খাদ্যাভ্যাস পালনের একেবারে সাংবিধানিক অধিকার আছে। সেখানে গোটা দেশে আমিষ নিষিদ্ধ করার অধিকার, এই প্রস্তাব করার অধিকার, সেটা যদি ব্যক্তিগত মত হয়, আই রিপিট, এটা ব্যক্তিগত মত, মানে একজন আসানসোলের সাংসদ তিনি দাঁড়িয়ে পার্লামেন্টের সামনে তার ব্যক্তিগত মত এবং গোটা দেশে নিষিদ্ধ করার ধ্বনি তুলছেন। বিস্ময়কর। আমি বলছি যে বিশ্বনাথ, আপনার মনে থাকবে যে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন আমরা গোটা অনুষ্ঠান করেছিলাম শ্রাবণ মাসে, যখন প্রধানমন্ত্রী
বললেন মাছ খাওয়া নিয়ে সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষিতে, কিন্তু আমরা বলছি যে এটা বাঙালির সংস্কৃতি। আজকে সেই সংস্কৃতি দেখুন, সেই প্রতিবাদীরা কোথায় গেলেন? যারা সঠিকভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেছেন, আজকে তারা কোথায়? মানে প্রথমত আমি মনে করি যে সত্যি এই ধরনের বক্তব্য একজন সাংসদ হিসাবে, নির্বাচিত প্রতিনিধি হিসাবে পাবলিকলি রাখা উচিত না। সেটা ব্যক্তিগত মত হতে পারে না, কারণ তিনি জনক্ষেত্রের মানুষ। কিন্তু এখানে গিয়ে আমি থামতে পারতাম যে সংবিধান অনুসারে তিনি সংবিধান বিরোধী অবস্থান নিচ্ছেন। আমি এটা বলেও থামতে পারতাম যে হয়তো পুরনো বিজেপি করেন, বিজেপির আত্মা তার মধ্যে ভর করেছে, ফলে খাদ্য নিয়ে বিজেপি বেশি বলে, উনিও বলতে শুরু করেছেন পুরনো আত্মার জোরে। কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণের মধ্যে পাচ্ছি। রচনা বন্দ্যোপাধ্যায় দেখবেন যে কুম্ভমেলার অত্যন্ত প্রশংসা করলেন, ব্যবস্থা সব, যখন সারা পৃথিবী জুড়ে নানা রকম শর্টফল নিয়ে আলোচনা হচ্ছে, মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে, তখন রচনা কমপ্লিটলি একটা আলাদা প্যারাডাইম তৈরি করলেন। সেই দিনই সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে একটার পর একটা প্রশ্ন তুলছেন। এইবার প্রশ্ন হচ্ছে শত্রুঘ্ন সিনহাও বলা যায় যে মানে নিরামিষের জায়গা থেকে বলে একটা হিন্দুত্বের বার্তা কি দিলেন কি? আমার যেটা মানে মনে হয় যে দেখুন, বাংলাদেশের ইস্যু আসার পরে একটা হিন্দু ভোটের পোলারাইজেশন পশ্চিমবাংলায় হয়েছে। সাধারণত মন্দিরের তৈরি করার প্রশ্নটা রাজনীতিবিদরা, তারপরে আপনার ঘুরে খাদ্যাভাসের প্রশ্নটা, এগুলো কিন্তু মানে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করবার জন্যই রাখতে পারে। মানে রাজনীতি এখন যে জায়গায় পৌঁছেছে সুমনদা, রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্য দিয়ে যদি প্রশংসা করে, কুম্ভমেলার প্রশংসা করে হিন্দুদের কাছে যাওয়া যায়, অথবা শত্রুঘ্ন সিনহার নিরামিষের ভোজনের কথা বলিয়ে যদি সফট হিন্দুত্বের প্রশ্নটাকে, ইস্যুটাকে অ্যাড্রেস করা যায়, আমি অবাক হব না। আমি বলছি 2026 নির্বাচনের আগে একাধিক আপনি সফট বিজেপির মানে সফট হিন্দুত্বের যে ইস্যু, সেগুলো যদি রাজ্যের শাসক দলের নানা নেতা মন্ত্রীদের সামনে তোলেন, তাহলে আপনি হিন্দুত্বের যে তীব্র ধারটা বিজেপি যেটাকে ব্যবহার করতে চায়, আপনি ভোতা করে দিতে পারেন। ফলে সচেতনভাবেই এই দুজন তৈরি করেছে কিনা সেটাই মারাত্মক কথা বলছেন বিশ্বনাথ চক্রবর্তী, যে পরিকল্পনা করেই এটা বলানো হচ্ছে না তো শত্রুঘ্ন সিনহাকে দিয়ে, আমরা জানি না, কিন্তু নিন্দা প্রস্তাব এবং কড়া ব্যবস্থার অপেক্ষায় আছে বাঙালি। ঠিক এইখান থেকে যে বাঙালিরা সকালবেলা মাছ বাজারে গিয়ে ওই কাদাতে চটি না পড়লে যাদের ভাত হজম হয় না, তারা কি বলছেন? কলকাতায় শুধু নয়, ওই সাংসদ, ওই শত্রুঘ্ন সিনহা, ওই কোট আনকোট যার নাম পরিচয় ছিল বিহারী বাবু, তাকে টিকিট দেওয়া হবে কি না সে নিয়ে দলের মধ্যেও নানা প্রশ্ন ছিল, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু সেই বিহারী বাবু যা বলেছেন বাংলা নিয়ে, বাংলার মাছ বাজারের, কলকাতা এবং ওই যেখান থেকে তাকে মানুষ নির্বাচিত করেছেন সেই আসানসোলের যারা মেছো বাঙালি, তারা বাজারে দাঁড়িয়ে কি বলছে দেখুন তো। आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए। জন্মেছেন বিহারে, থাকেন মুম্বাইয়ে, আর লোকসভায় গেছেন বাংলা থেকে ভোটে জিতে। সেই তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা যখন বলেন আমিষ নিষিদ্ধ করে দেওয়া উচিত, তখন কি আর মাছে ভাতে বাঙালি চুপ করে থাকতে পারে? আমরা বাঙালিরা মাছ ছাড়া কি করে চলবো বলুন? আমাদের বাড়িতে মাছ লাগে, যে কোনো শুভ কাজে আমাদের মাছ লাগে, এটা একদম ঠিক না। আমরা যখন গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের প্রত্যেকটাতেই তো মানে থাকা উচিত, মানে স্বাধীনতা থাকা উচিত, প্রত্যেকটা ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত না। একবার স্বামী বিবেকানন্দর শরীর খুব খারাপ, 6-7 দিন ধরে শুধু দুধ খেয়ে আছেন। এক ভক্ত সেসব না জেনেই একটি রুই মাছ নিয়ে এলেন। সেদিন ছিল রবিবার, মঠে নিরামিষ। খবর গেল স্বামীজির কাছে, তিনি মাছ দেখে খুব খুশি। রবিবার বলে সেদিন ওই মাছ ঠাকুরকে ভোগ দেয়া যাবে না বলে কথা উঠল। স্বামীজি বললেন, ভক্তের আনা জিনিসে শনিবার রবিবার নেই, ভোগ লিগে যা। তারপর নিজে হাতে তৈরি করলেন দই মাছ। এহেন বাঙালির ভোটে বাংলা থেকে দিল্লি গিয়ে কিনা আমিষের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন শত্রুঘ্ন সিনহা। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানুষ বেঙ্গলে আসি মাছ খাওয়ার জন্য। বেঙ্গলিদের একটা আইডেন্টিটি আছে, প্যারালাল আইডেন্টিটি আছে মাছ বা আমিষের সাথে। সো আমার ওনার এই কমেন্টটাকে মানে আউটরাইটলি রিজেক্ট করছি। বিহারী বাবুর আমিষ বিরোধী মন্তব্য ইতিমধ্যেই তার দল তৃণমূলকে বেজায় অস্বস্তিতে ফেলেছে। একটা সময় যে দলের মুখপাত্র ছিলেন বিশ্বজিৎ দেব, বর্তমানে তিনি মিজোরামের অ্যাডভোকেট জেনারেল। কলকাতা থাকলে তিনিও নিয়মিত এন্টালি বাজারে যান মাছ কিনতে। তার স্পষ্ট কথা, আমি কি খাবো তা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমি নিজে মনে করি আপ রুচি খানা পর রুচি পেহেননা। আমি কি খাবো সেটা আমি বুঝবো। আমি মাছ খাবো না মাংস খাবো না সবজি খাবো না নিরামিষ খাবো, সেটা তো আমি বুঝবো। এটা যার যার ব্যক্তিগত মত বলে আমি মনে করি। আর শুধুই কি তাই,
পশ্চিম বর্ধমানে যে আসানসোল থেকে জিতে লোকসভায় গেছেন শত্রুঘ্ন সিনহা, সেখানকার বাঙালিরাও মেনে নিতে পারছেন না স্থানীয় সাংসদের আজব দাবি। এরকম নেতারা তো কত কথাই বলে, নেতারা কখন কিরম বলবে তার কোনো ঠিক নেই। প্রোটিন বলতে আমরা যেটা বুঝি মাছ খাই, টাটকা বাসি যাই হোক, যেমন যার ক্ষমতা সে সেমন খায়, কিন্তু এটা তো মানে বাদ দেওয়া চলবে না, মাছ খেতে হবে। শত্রুঘ্ন সিনহা বলুক আর যেই বলুক, এতে কিছু লাভ হবে না। শত্রুঘ্ন সিনহা তো আয় আছেন, কাল থাকবেন না, তাই বলে কি মাছটা সারা জীবন বন্ধ হয়ে যাবে? এটা কোনো কথা হলো? এটা অবাস্তব কথাবার্তা। সাংসদ এলাকাবাসীর উন্নয়নে মন দিন, আমিষ নিরামিষ কে কি খাবে তা তারা নিজেরাই ঠিক করে নেবেন। কৌশিক গাঁতাইত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বাঙালি কোনোদিন দুধে ভাতে নয়, বাঙালি হচ্ছে মাছে ভাতে, এটা হচ্ছে বাংলার সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে বিজেপি ভিন রাজ্য থেকে লোক এনে এখানে রাজনীতি করায় পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে ধ্বংস করছে, কিন্তু উনি যাকে বিহার থেকে এনে এখানে টিকিট দিয়ে, এবং তিনি মানুষের ভোটে জিতেছেন, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু তিনি বাঙালির সংস্কৃতি সম্পর্কে এই ন্যূনতম তথ্যটা তার থাকবে না? বাঙালির আবেগ, একজন জনপ্রতিনিধি আসানসোল কেন্দ্রের মতো জায়গা থেকে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি বাঙালির আবেগ বুঝবেন না? কোনো ধারণা থাকবে না আবেগ সম্পর্কে? হ্যাঁ, মানে আমি এই যে উনি খাবার ব্যাপারে বলতে গিয়ে পছন্দের অধিকার কেড়ে নিচ্ছেন, সেটাকে নিন্দা জানাই, এটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু একটা তথ্য দিই যে আমরা যেগুলো আমিষ খাই, সেই আমিষগুলোকেও কিন্তু মানে অ্যানিম্যালসগুলোকে খাওয়াতে হয়। একটা ছোট্ট হিসেব, 1 কেজি বিফ তৈরি করতে গেলে 8 কেজি গ্রেন খরচা হয়। অর্থাৎ 1 কেজি গ্রিন খাওয়া মানে হচ্ছে 8 কেজি আমার গ্রেন নষ্ট হয়ে যাচ্ছে। মানে 1 কেজি পট করতে গেলে 4 কেজি গ্রেন লাগে। অর্থাৎ যদি আমরা উল্টো দিকে যদি আমিষ খাওয়া ছেড়ে দিয়ে নিরামিষে যাই, তাহলে অনেক বেশি মানুষ দারিদ্র থেকে উঠতে পারবে। এটা কিন্তু ফ্যাক্ট, এটা একটা এটা পাল্টা আমিষাশীদের প্রচুর এ নিয়ে যুক্তি আছে যে কিভাবে খাদ্য শৃঙ্খলটাই আমিষ খাওয়ার মধ্যে থাকে। আমি সেই বিতর্কে যাচ্ছি না, আমার বক্তব্য যে রাজাগোপাল বাবু নিরামিষ খাবেন, আমি কবজি ডুবিয়ে আমিষ খাবো, ওনারও গণতান্ত্রিক অধিকার, ওনারও সাংবিধানিক অধিকার, আমারও সাংবিধানিক অধিকার। এতে আপনি মশাই চোখ রাঙানোর কে? আপনি জ্ঞান দেয়ার কে? আবার পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে আমি এইটা নিয়ে বলছি না, এটা তো সবাই বলে দিয়েছেন যে হ্যাঁ, এটা তো বাঙালি কেন যে কোনো মানুষকে খাদ্যের অভ্যাসে আঘাত দিলে। কারণ আমি আর্মির চাকরিতে এমন স্টেটে গেছি যেখানে হিন্দুরা পিওর ভেজিটেরিয়ান, মানে পেঁয়াজ রসুন খায় না, বিষ্ণুপ্রিয়া যারা। আবার যা ওড়ে, যা নড়ে আর যা ঘোরে সেটা সব কিছু বাজারে বিক্রি হচ্ছে। বাঘ ভালুক খেয়ে নিচ্ছে এমনি দেখেছি, মানে সেটা আলাদা। কিন্তু আমি একটা মিলিটারির একটা ব্যাপার বলি, যে প্রথম কথা এইটা ধর্মের সাথে যোগ করছে সবাই। আমার রেজিমেন্ট হচ্ছে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি, আমার জওয়ানেরা সবাই জম্মু কাশ্মীর স্টেটে, তো 50%-এর বেশি মুসলমান আমাদের লঙ্গারে কি হয়, জওয়ানেরা খাবার খায়, তো একদিকে হালালের ছুরি, হালালের ওই কাটার টাটার জিনিস, একদিকে সবাই একসাথে ভাত ডালটা নেয়, তারপরে যে যেটা নেয়, কোনোদিন কোনো সমস্যা হয় না। সব যুদ্ধে আমরা একসাথে লড়াই, সামনের শত্রুকে তার ধর্ম কি কিছু দেখা হয় না। আর্মির থেকে এটা শেখার আছে। দ্বিতীয় কথা যেটা, কমান্ডো কোর্স বলে একটা আমাদের হয়, সেইখানে আপনি ব্রাহ্মণ হোক বা আপনি ধোকলা খান বা কী খান, ইট ডাজেন্ট ম্যাটার, একটা মানে ভয় আর ঘৃণা দূর করবার জন্য একটা বিষধর সর্পকে আপনাকে কেটে ওখানে রোস্ট করে খেতে হবে। ওটার উপর আপনার নম্বর পাবেন আর কি, নাহলে ফেল হয়ে যাবেন কমান্ডো কোর্স। আমি নিজেও খেয়েছি, কিছু উপায় নেই, ভয় আর ঘৃণা দূর করবার জন্য। এটা একটা পারপাস আছে, সেটা নিয়ে যাচ্ছি না। তো এই মানে এই মনোবৃত্তি নিয়ে কিন্তু বেঁচে থাকার এই বৈচিত্র্যের নামই ভারতবর্ষ, এবং যে ধর্মের সাথে কোনো রকম ভাবে খাবারটা রিলেট করে দেওয়াটা, এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং এই ব্যবসাটা চালাচ্ছে সবাই। হ্যাঁ, উনিও ব্যবসা করছেন, আমি কিন্তু বলছি, মানে এই মানুষটি ইনি ব্যবসা করছেন। ইনি জীবনে 100 বছর বয়স অবধি ইনি চাইবেন যে এমপির গাড়ি থাক, আর কি করছে, যে পার্টিতে যেতে হোক চলে যাবেন উনি, হ্যাঁ, সেই জন্য করছেন। বাট সেটা আদারওয়াইজ অন্যরাও করে, যেটা উনি বলছিলেন যে লোকে একটা পার্টিকুলার মাংস খাচ্ছে, অন্যটা অ্যাভয়েড করে যাচ্ছে। আমি আবার ওই দুটোই খাই, কোনো অসুবিধা নেই, তৃতীয়টাও খাই আর কি। হ্যাঁ, তো ফলে কি হচ্ছে যে এইখানে এইটা বন্ধ, মানে এই পলিটিশিয়ানসরা এইটার থেকে যদি একটু দূরে থাকে না, ভালো হয়। একদম এই খাদ্যাভ্যাসটা মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত। সোময়দার কাছে যাবো, বলছে আমি ভাবছিলাম যে ব্রাত্য বসু নালে ঝোলে করেন, পরেশ পাল বহু বছর ধরে ইলিশ উৎসব করেন, তারা শত্রুঘ্ন সিনহাকে নেমন্তন্ন করলেন, তিনি কি করবেন? না, শত্রুঘ্ন সিনহাকে নেমন্তন্ন করলে তিনি কি বলবেন খামোশ, তার চেনা স্টাইলে নিরামিষ খাবার ওনার জন্য থাকবে, এটা আমরা দায়িত্ব নিচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে যিনি নিরামিষ নিরামিষ খেতে চান, তার নিরামিষ খাওয়ার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। তিনি শান্তিতে নিরামিষ খান, আমরা রান্নাও করে দিতে পারি, কিছু ছোঁয়াবো না। প্রথম বক্তব্য হচ্ছে ওনার ব্যক্তিগত মত নয়, উনি সারা ভারতের মানুষ কি করবে বলেছেন, ফলে ব্যক্তি মতের এখানে জায়গায় নেই। আমি ব্যক্তিগত মত দিয়ে যদি বলি যে আজকে যুদ্ধ ঘোষণা করলাম, সেটা তো ভারত যুদ্ধ ঘোষণা করলো, ফলে
বক্তব্য হচ্ছে একেবারেই রাজনৈতিক। বিশ্বনাথদা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল বিজেপি নিজের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বা তাদের মধ্যে যে যোগাযোগ সেটাকে কিভাবে ব্যবহার করবেন যাতে তাদের ভোটের যোগফলটা ম্যাক্সিমাইজ হয়। এটা একদম রাজনৈতিক। সিপিএম কংগ্রেস একসময় করেছে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে হয়েছে, এখন তৃণমূল বিজেপি একইভাবে পশ্চিমবঙ্গে করছে। ফলে শত্রুঘ্ন সিনহা আজ তৃণমূলে আছেন, কাল বিজেপিতে আবার চলে যাবেন। দ্বিতীয় হচ্ছে তৃণমূলের কিচ্ছু যায় আসে না। তৃণমূল যে ধরনের রাজনৈতিক দল, তাতে তৃণমূলের যে কোনো নেতা যখন তখন মমতা ব্যানার্জির নামে যা খুশি তাই বলে, তৃণমূলের নামে যা খুশি তাই বলে। ফলে আমিষ নিরামিষ নিয়ে শত্রুঘ্ন সিনহা কি বললেন না বললেন কিচ্ছু যায় আসে না। আপনি যদি একটা হাইপোথিসিস টেস্টিং করেন, ধরুন যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কোনটা বেশি সুবিধা হবে পশ্চিমবঙ্গে, সবাইকে নিরামিষ খেতে বলা না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে ভোট নেওয়া, এই হাইপোথিসিস টেস্টিংয়ে তৃণমূল করবে, করে দেখবে কি হচ্ছে। একেবারে এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় নেই। কিন্তু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই ধরনের বক্তব্য বারবার হতে থাকবে, আমাদের সাবধান হতেই হবে, নিন্দা করতে হবে, নাহলে আবার ওই বাংলাদেশ মনে পড়বে। একদম একদম ঠিক। এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব। আমি বলছি যে শ্রাবণ মাসে কেন মাছ খাবেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে যখন একেবারে তৃণমূল নেতারা স্টুডিওতে আসছেন, বিশ্বাস করুন ডেসিবেল 100-র নিচে নামতো না। আমি বলছি আজকে তারা কোথায়? আমি বলছি একই রকমভাবে তো এই বক্তব্যেরও প্রতিবাদ হওয়া উচিত। কেন সেই প্রতিবাদ উঠছে না? এমনকি তৃণমূলের ভেতর থেকে কেন উঠবে না, এ প্রশ্ন আমাদের রইল। রাজনীতিগতভাবে কে কি বলছেন আপনাদের সামনে। आपने कई जगह बीफ बैन किया हुआ है, बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার আমিষ নিরামিষ মন্তব্য নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন অতীতে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলতেন। ইলেকশনে জিতেই সব ডিমের দোকান বন্ধ বিজেপি রাজ্যে, সব ডিমের দোকান বন্ধ, কেউ ডিম খাবে না। কে কি খাবে তার নিজের ব্যাপার। কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান, আমার কোনো আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন? মাছ মাংস ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? হাট্টি মাটিম টিম, আর তোমাদের ভোটে পারবো ডিম। বলে না, খাওয়া যাবে না। কেন? বিজেপির অর্ডার। একই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলতেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। কংগ্রেসের প্রশ্ন, এখন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই সাংসদ শত্রুঘ্ন সিনহা কেন বলছেন আমিষের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত? এবার কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল নেত্রী? আরে এ তো বিজেপির ভাষা তৃণমূলের সাংসদ বলছে। বিজেপির সিলেবাস এখন তৃণমূল পড়াশোনা করছে। 2023 সেপ্টেম্বরে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যাতে দেখা গিয়েছিল লালু প্রসাদ এবং রাহুল গান্ধী একসঙ্গে খাসির মাংস রান্না করছে। তা দেখে প্রবল সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদী। इन्हें लोगों की भावनाओं से खिलवाड़ करने में मजा आता है। ये लोग ऐसे मुजरिम के घर जाके सावन के महीने में मटन बनाने का मौज ले रहे हैं। इतना ही नहीं, उसका वीडियो बना करके देश के लोगों को चिढ़ाने का काम करते हैं। বছর তিনেক আগে গুজরাট বিধানসভার প্রচারে বাঙালি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েন মোদী ঘনিষ্ঠ প্রাক্তন বিজেপি সাংসদ ও অভিনেতা পরেশ রাওয়াল। તમારે જો ભાઈ ગેસનો બાટલો મોંઘો છે ને તો સસ્તો થઈ જશે, મોંઘવારી ઉપર ગઈ છે તો નીચે આવશે। બાંગ્લાદેશીઓને રોહિંગ્યા રહેતા હશે દિલ્હીની જેમ, ત્યારે તમે શું કરશો? આ ગેસના બાટલામાં તમે શું પેલા બંગાળીઓની ફિશ પકાવશો? શું કરશો તમે? এখন খাবার নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, জানিয়ে অসন্তুষ্ট তার দলের সতীর্থরাই। বলাই আছে মাছে ভাতে বাঙালি, কাজে বাঙালিকে যদি মাছ ভাত খেতে নিষেধ করা হয় তাহলে আর যাই হোক বাঙালি ঝাঁটা নিয়ে বেরাবে, বাড়ি থেকে ঝাঁটা নিয়ে তাড়া করবে। তা আমিও সেই বাঙালিদের মধ্যে একজন। আমরা এর সাথে আমরা মনে করি যে মানুষের খাওয়া পড়া এগুলোর ব্যাপারে তো স্বাধীনতা থাকা উচিত। রান্নাঘরের হেসেলের মেনু ঠিক করা নিয়ে রাজনীতিবিদদের জ্যাঠামশাইগিরি কখনো শেষ হয় না। বিজেন্দ্র সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 4,40,595 কোটি এই বিপুল অঙ্কের বিনিয়োগের প্রস্তাব এসেছে পশ্চিমবঙ্গে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক নীতি নিয়ে আমাদের সমালোচনা ছিল, আছে, থাকবে, কিন্তু পাশাপাশি রাজ্যে বিনিয়োগ আনার এই উদ্যোগকে স্বাগত জানাই আমরা। অবশ্যই এই নিয়ে কাটাছেঁড়া চলবে, কতটা প্রতিশ্রুতি আর কতটা রূপায়ণ সেই নিয়ে বিশ্লেষণ চলবে, বিরোধীরা শ্বেতপত্রের দাবি তুলতে থাকবেন, কিন্তু সব কিছু পেরিয়ে রাজ্যে শিল্পায়নের এই যে উদ্যোগ, একে সাধুবাদ জানাতেই হবে। কারণটা খুব স্পষ্ট, বিনিয়োগ এলে, কলকারখানা হলে, প্রকৃত শিল্পায়ন হলে এই রাজ্যের ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে, বেকারত্বের অভিশাপ দূর হবে। যে কোনো নাগরিকই তো এটাই চাইবেন। We have received investment proposal worth 4,40,595 crores in BGBS 2025. উনি যা হিসেব দিয়েছেন 4,40,000 কোটি টাকার মৌসই হয়েছে, কিন্তু কারা মৌসই করলো, কোথায় বিনিয়োগ হবে, কিভাবে বিনিয়োগ হবে, কোন জমিতে বিনিয়োগ হবে, তার কোনো স্বচ্ছতা নেই। বৃহস্পতিবার শেষ হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন 2025-এর পাশাপাশি গত 7টি পর্বে শিল্প সম্মেলনে কত বিনিয়োগ প্রস্তাব এসেছে, সমাপ্তি ভাষণে তার খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। পাল্টা বিরোধীরা প্রশ্ন তুলছেন, বছর বছর তো লগ্নি নিয়ে হাজারো প্রতিশ্রুতি পরিসংখ্যান সামনে আনা হয়, কিন্তু তার কতটা বাস্তবায়িত হয়? We have received investment proposal worth 4,40,595 crores in BGBS 2025. Earlier 7 BGBS, we have received more than 90 lakh crores, 19 lakh crores, the investment proposal, where I mentioned that 13 lakhs already completed and 6 lakhs project is in process. আজকে মাননীয় জানিয়ে দিলেন যে 19.5 লক্ষর মধ্যে নাকি 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ অলরেডি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন 16 লক্ষ কোটি টাকার মতো। মোট অভ্যন্তরীণ উৎপাদন 16 লক্ষ কোটি টাকা, 10 বছরে যদি 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগই হয়ে যায়, তাহলে স্টেটের জিডিপি যে হারে বাড়ার কথা সেই হারে বেড়েছে কি? এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 40টি দেশের প্রায় 200 জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলন শুরুর দিনই বাংলার শিল্প সম্ভাবনার ভূয়সী প্রশংসা করে কোটি কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালরা। Mukherjee itself says it will be 1 lakh. First phase for 50,000, then 50,000. Sajjan Jindalji also, he announced the power plant and other things. He is interested for Ondal Airport also to develop. They are interested for other matter also, power sector also other. So many businessmen, they are interested for steel industry also. একটার পর একটা যে শিল্পের প্রতিশ্রুতি বলা হয়েছে, এমইউর কথা বলা হয়েছে, বিনিয়োগের যে সংখ্যা জানানো হয়েছে, তারপরে দেখা যাবে তার রিয়েলাইজেশন নেই, শুধু খাওন দাওয়ানের গল্প আছে। ফার্সিতে একটা কথা বলে, নাসিস্তান, গুফতান, হুরদান, বরখাস্তান। নাসিস্তান হচ্ছে সভা ডাকা হলো, বিজনেস সামিট, তারপরে হচ্ছে গুফতান, যে গুফতগু বলে না, তার কথাবার্তা হলো, তা খুরদান, খাওয়া দাওয়া হলো, আর তারপরে বরখাস্তান, তারপরে বরখাস্ত সবাই নিজে চলে গেল। বড় শিল্প এলে, প্রচুর কর্মসংস্থান তৈরি হলে বাঙালি তরুণ যুবকরা উপকৃত হবেন, আর বিনিয়োগের প্রতিশ্রুতি শুধু খাতা কলমেই থেকে গেলে আশা ভঙ্গ হবে, এটাই সার সত্য। আশাবুল হোসেন, ঐশী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।